পুলিশি ব্যবস্থাটাকে একেবারে ঠুটো জগন্নাথ করে রাখা হয়েছে। পুলিশ সমস্ত জানে, তাদের কাছে সব ইন্টেলিজেন্স ইনপুট থাকে, কিন্তু প্রত্যেকটা থানায় গিয়ে আপনি যদি একটু কলকাতার একটু আশপাশের অঞ্চলগুলো ছড়িয়ে যান, সাবার্বসে ছড়িয়ে যান, মফস্বলে দেখতে পারবেন। এবং বহু ওসিদের সাথে তারা হয়তো ক্যামেরার সামনে কথা বলতে পারবেন না তাদের চাকরির চাপের জন্যে, কিন্তু এটা বহু মফস্বলের থানারই এরকম চিত্র, যে থানার ওসি বা আইসির সামনে ধরুন কোনো রাজনৈতিক ঝামেলা নিয়ে কথা বলতে গেছে, কাউন্সিলর চলে গেছেন, কাউন্সিলরের চেলা সে ওসি বা আইসির টেবিল চাপড়ে কথা বলছে, সে ওসিকে শেখাচ্ছে কিভাবে অ্যাকশন নিতে হবে। এইটা বহু থানাতে এই জিনিসপত্রগুলো দেখা যায়। এই 48% শিক্ষিত বাঙালি যুবক যুবতী তারা পশ্চিমবঙ্গ ছেড়ে পশ্চিমের অন্যান্য রাজ্যগুলিতে, যেমন গুজরাট, দিল্লি, কিংবা ধরুন এই দক্ষিণের দিকে কর্ণাটক, কেরালা, এই সমস্ত জায়গায় চাকরি, কাজ, অন্যান্য কাজের জন্য চলে যাচ্ছেন। এবং এখানে যে জনসংখ্যার যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে, সেই জায়গায় বাজারটাকে ফিল আপ করছে হচ্ছে বিহার, উত্তর আপনার ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গার কিছু আনএডুকেটেড, আনস্কিলড লেবার। আপনি যে কটা লেটেস্ট ক্রাইম হচ্ছে সব কটায় দেখুন কোনো না কোনো বিহারের লিঙ্ক আছে, ঝাড়খণ্ডের লিঙ্ক আছে, ছত্তিশগড়ের লিঙ্ক আছে। এবং কলকাতার বুকে এই মুহূর্তে একটা বড় নেটওয়ার্ক তৈরি হয়েছে, যাদের সাথে আমি আমার নিজস্ব রিসার্চের কারণে আমার কথা বলারও সুযোগ হয়েছিল, যারা জুভেনাইল ক্রিমিনাল। মানে এরা মোটামুটি ক্লাস 4, 5, 6 পর্যন্ত পড়াশোনা করে তারপরে আর পড়াশোনা করতে পারেনি, এবং এদের এই যে অর্ধশিক্ষা বা অশিক্ষাটাকে কাজে লাগিয়ে একটা বড় র্যাকেট এখানে চলছে, যেখানে মাত্র 10,000 টাকা আপনি যদি সেই ক্রিমিনালের হাতে, বা সেই জুভেনাইল ক্রিমিনাল মানে তার 18 বছরের নিচে বয়স, 14 বছর, 15 বছর, 16 বছর, এই হচ্ছে সব এক একজনের বয়স, এদের হাতে 10-12 হাজার টাকা দিয়ে দেওয়া হচ্ছে। এই 10,000 টাকা তাদের কাছে বিরাট অ্যামাউন্ট, মানে এতটাই দারিদ্র সীমার নিচে সেই জনসংখ্যাটা, যে 10-15 হাজার টাকা তার হাতে দেওয়া মানে সেটা তাদের কাছে স্বর্গলাভ। এই 10,000 টাকা তার হাতে দিয়ে তার হাতে একটা বন্দুক ধরিয়ে দেওয়া হচ্ছে, কিংবা একটা বোমা ধরিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে বলে দেওয়া হচ্ছে যে ওই লোকটির ওপরে গিয়ে তুমি গুলি চালাও বা বোমা ফেলো। আপনারা নিশ্চয়ই কসবার কাউন্সিলরের ওপর অ্যাটাকটা দেখেছেন, জুভেনাইল ক্রিমিনাল। তারপরে আপনি বাইপাসের ওপরে একাধিক যে ঘটনাগুলো ঘটেছে, জুভেনাইল ক্রিমিনাল। বাইপাসে কিছুদিন আগে বাইপাস ধাবার ওপরে যে কাণ্ডটা ঘটলো, সেটাও কিন্তু জুভেনাইল ক্রাইম। পরপর আপনি দেখবেন বেশ কিছু বহিরাগত কিশোর কিশোরীদেরকে পয়সার বিনিময়ে এখানে অপব্যবহার করানো হচ্ছে, যেখানে তাদেরকে দিয়ে মুহুর্মুহু ওই ক্রাইমগুলো করানো হচ্ছে। এবং আমাদের পুলিশ প্রশাসন অনেক কিছুই জানেন, কিন্তু কিছু করতে পারেন না, তার কারণ এখানে পুলিশের অপারেশনটা খুব অদ্ভুত। যেই মুহূর্তে থানায় কোনো রকম একটা ম্যাটার নিয়ে আপনি যাবেন, যাই হোক, যদি আপনার সেটা সাধারণ ঘটনা হয়, স্বাভাবিক বাড়ির কোনো ক্রাইম হলো, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, আপনার কথাটা একরকম ভাবে শুনবে। যেই মুহূর্তে আপনি গিয়ে বলবেন যে ওখানে না 2 দলের সংঘর্ষে আমাকে লাঠিপেটা করেছে ওই পার্টির ছেলেরা, বা ওখানে না কাউন্সিলরের লোকজন এসে হুজ্জুতি করছে, সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে পুলিশের অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য ম্যাটার চেঞ্জ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সে পাড়ার নেতা, এমএলএ, কাউন্সিলর এদেরকে ফোন করে জিজ্ঞাসা করবে যে এ কি আপনার লোক। তাহলে যেন পুলিশের অ্যাপ্রোচটা সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে। সে তখন ওটাকে ম্যানেজ করার, সেটেল করবার, আরবিট্রেশন করবার একটা চেষ্টা করবে। এই যে কর্মপদ্ধতি আমাদের পুলিশ বিভাগের, এটা আমাদের পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাকে তলানিতে এনে ঠেকেছে। আরেকটা মূল কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ একেবারে ভেঙে পড়েছে। সেই কারণে আমাদের এখানকার যুব সমাজের মধ্যে যে ধরনের নীতি শিক্ষা বা যে ধরনের ডিসিপ্লিন থাকার কথা সেগুলো নেই, কারণ এডুকেশন সিস্টেমটা একেবারেই কোল্যাপস করে গেছে। এবং সেটা আপনি বিভিন্ন সরকারি স্কুলগুলো, সরকারি কলেজগুলো চিত্র দেখলেই বুঝতে পারবেন। প্রত্যেকটা কলেজের ছাত্রনেতার কাছে আপনি মানে দেশি বন্দুক পাবেন। সেগুলো কলেজ ইউনিয়নের ভোট এলে মাঝে মধ্যে দুর্গাপুজোয় বাচ্চাদের ক্যাপ বন্দুক ফাটানোর মতো কলেজের মধ্যে তারা বন্দুকবাজি করে, বোমাবাজি করে। এবার তৃণমূলকে যখনই কিছু বলতে যাওয়া হয়, তারা বলে একসময় তো এসএফআই এগুলো শুরু করেছিল। আরে এসএফআই করেছিল বলেই তো এখন তৃণমূল ক্ষমতায় রয়েছে। তাহলে এসএফআই এর অপকর্মগুলোকেই যদি আপনি সাকসিড করে এগিয়ে নিয়ে যাবেন, তাহলে তো এসএফআইকেই রাখা উচিত ছিল। আপনাকে আনা হয়েছে কেন? আপনাকে আনা হয়েছে বেটার গভর্নেন্সের জন্য। আপনি যদি ছাত্রদের হাত থেকে বন্দুক বোমা না তুলে নিয়ে সিপিএম ওইগুলো করে গেছে বলে আপনি সেইগুলোকেই এগিয়ে নিয়ে যান, তাহলে সিপিএম আর আপনার মধ্যে তফাৎটা কি রইল? ফলে সেই জায়গা থেকে আমরা আমাদের ছাত্র সমাজ দেখলেন তো যোগেশচন্দ্র কলেজে কি অবস্থা, মানে একটা পুজো করতে গিয়ে বা মনে হচ্ছে কারাগার, আর্মড ফোর্সেস ডিপ্লয় করতে হচ্ছে হাইকোর্টের নির্দেশে। সেটা ছাত্র সমাজের পুজো হচ্ছে, তারা তাদের মধ্যে আলোচনা করবে, শিক্ষা প্রতিষ্ঠান তারা সেটাকে সলভ করবে না। শিক্ষা প্রতিষ্ঠানের কোনো উদ্যোগ হলো না, গভর্নমেন্ট কোনো রকম ব্যবস্থা নিল, মাঝখান থেকে হাইকোর্টে মামলা মোকদ্দমা হয়। একটা সাধারণ ইনস্টিটিউটের পুজোর জন্য বাইরে থেকে কামান দেখে, বন্দুক দেখে পুলিশকে দাঁড়িয়ে থাকতে হলো। ফলে এইটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ওভারঅল সমাজটা রাজনীতি এবং দুর্নীতি
এবং হিংসার জন্য একদম কোল্যাপস করে গেছে। এর থেকে অন্তত আগামী 5 বছরে খুব একটা উত্থানের ইঙ্গিত আমি পাচ্ছি না। খুবই আনফরচুনেট এই মুহূর্তে, সেটা হচ্ছে আমাদের বিরোধী শিবিরের দুর্বলতা। আমাদের উল্টো দিকে যে রাজনৈতিক অর্গানাইজেশনগুলো রয়েছে, কংগ্রেস সে প্রায় একদম মানে এখানে বিশেষ খুব একটা অ্যাক্টিভ নয়। আচ্ছা, সিপিএম সে তো কিছুই করে উঠতে পারছে না, শুধুমাত্র তাদের অনলাইন এই মিডিয়ার বাইরে তাদের খুব একটা গ্রাউন্ডে কোনো কানেক্ট নেই। বিজেপির ক্ষেত্রে মেজর প্রবলেমটা হচ্ছে বিজেপি এই মুহূর্তে সব থেকে বড় ভুল করছে, তৃণমূল থেকে সমস্ত দুর্নীতি করে আসা লোকজনগুলোকে অ্যাকসেপ্ট করে তাদেরকে হিরো বানাচ্ছে, এবং বিজেপির মধ্যেও বিভিন্ন রকমের লবির ভাগাভাগি হয়ে গেছে। এবং তার জন্য যেটা হয়েছে যে এত বছরের একটা ইনকামমেন্ট গভর্নমেন্টকে সরাতে গেলে আমি তো মনে করি বিরোধীদের কাছে অনেক 2016 থেকেই প্রচুর সুযোগ ছিল এই গভর্নমেন্টকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা সুযোগের ব্যবহার করতে পারেনি। ইনফ্যাক্ট 2016 সালে একটা অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশিত হয়, যেটা তৃণমূল কংগ্রেসের যে অভ্যন্তরীণ থিঙ্ক ট্যাঙ্ক, সেই থিঙ্ক ট্যাঙ্ক এই রিপোর্টটা তৈরি করেছিল, এবং সেই রিপোর্টেই তখন ইঙ্গিত দেওয়া ছিল যে গভর্নমেন্টই থাকবে না। কিন্তু তারপর থেকেই কিন্তু তৃণমূল যেটা করলো, তার রাজনৈতিক মডেলটাকে চেঞ্জ করে এবং সেই সময় থেকেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য তারা কাস্টমাইজ বিভিন্ন প্ল্যান আনতে শুরু করলো, যেগুলো প্রজেক্টগুলো এই কন্যাশ্রী, তারপর হচ্ছে সবুজ সাথী, এই ধরনের জিনিসপত্র, লক্ষ্মীর ভান্ডার, এগুলো পরপর করে এনে স্বাস্থ্য সাথী দিয়ে, মৎস্য ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, 2016 পর থেকে সমাজের 8 থেকে 80 সকলের জন্য এনে প্রজেক্ট লঞ্চ করে এরা মানুষদেরকে একটা বাবেলের মধ্যে ফেলে দিল, এবং মানুষ ভাবলো যে এই ফ্রি বিজগুলো যেগুলো পাচ্ছি আমরা, সেখান থেকেই বোধহয় আমার অর্থনীতিতে প্রোডাক্টিভিটি বাড়ছে, কিন্তু আসলে বাড়ছে না। এটা একটা বাবেল তৈরি করে দিল। কিন্তু 2016 সালেই এই রিপোর্টটা মোটামুটি চলে এসেছিল, প্রেসের কাছে সেইভাবে প্রেস পাবলিকেশন করেননি, কিন্তু এটা তখন ইঙ্গিতই ছিল যে গভর্নমেন্ট আর থাকছে না, মানুষের ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে। কিন্তু 2016 থেকে আজকে 2025 হয়ে গেছে, আর 1 বছর বাদে ভোট, মানে 1 বছরও নেই, কয়েক মাস রয়েছে। তো সেই জায়গায় বিরোধী শিবির যদি ইউনাইটেড না হয় এবং তাদের মধ্যে যদি এই আপোষগুলো চলতে থাকে শাসক দলের সাথে, তাহলে তাদের মধ্যে যদি অনেস্টি এবং অথেন্টিসিটি না থাকে, তাহলে তৃণমূলের সরকারকে সরানো যাবে না। এই মুহূর্তে আমি মনে করি তৃণমূল সরকারের দুর্বলতা নিয়ে আলোচনা করবার জন্য প্রচুর এজেন্ডা রয়েছে। যে জায়গা থেকে কনফিডেন্সের সাথে চিফ মিনিস্টার এই কথাগুলো বলছেন, তার কারণ তার এই অ্যারোগেন্সটা তৈরি হয়েছে বিরোধীদের দুর্বলতা দেখে। না, মুখ্যমন্ত্রী বলছেন শিল্প আসবে, কিন্তু শিল্প আসছে না। তিনি এই যে বলছেন 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ এসছে, 4 লক্ষ কোটি টাকা বিনিয়োগ এসছে, মানে দ্যাট শুড বি রিফ্লেক্টেড ইন দ্য মার্কেট। মার্কেটে কোথায় রিফ্লেকশন হচ্ছে? তাই যদি হতো, তাহলে পরিব্রাজনের সংখ্যা বাড়ছে কেন? বিরাট অঙ্কের ইউথ তারা কেন আগেকার দিনে, মানে আমার যখন ছাত্র অবস্থা ছিল, আমাদের তখন ছাত্র, মানে আগেকার, মানে খুব আগেকারও কথা বলছি না আমি, 2014, 15, 16 এই সময়ের কথা বলছি। সেই সময় আমরা জানতাম যে মোটামুটি পিএইচডি অবধি কমপ্লিট করে তারপর রিসার্চের কাজে কেউ বাইরে যাবে, তার আগে মোটামুটি এখানের পড়াশোনাটা কমপ্লিট করে যাবে। এখন ক্লাস 11-12 এর ছেলে মেয়েদের মধ্যেই এরকম ধারণা ঢুকে গেছে যে মাধ্যমিকের পরে, মানে ক্লাস 10 এর বোর্ড এক্সামের পরে তারা 11-12টাই পশ্চিমবঙ্গে পড়তে চাইছে না, কিংবা 11-12 এর পরে কলেজ থেকেই তারা কেটে পড়তে চাইছে। এর মূল কারণটা হচ্ছে আমাদের এখানকার যে অ্যাম্বিয়েন্সটা শুধুমাত্র কিছু কলকারখানা স্থাপন করে দিলেই তো হলো না, আমার স্কিল ডেফিসিট তৈরি হয়েছে। আমাদের নতুন একটা ইউনিভার্সিটিগুলোয় আপনি অবাক হয়ে যাবেন, সেই মান্ধাতা আমলের সিলেবাস, সেগুলোকে রিফরমেশন করে না, টিচারদেরকে নতুন জিনিসপত্র দিয়ে তাদেরকে এনরিচ করানো হয় না, ছাত্রদের প্রপার ক্যাম্পাসিং হয় না, এবং অধিকাংশ ইনস্টিটিউটগুলোতে, তাও ইঞ্জিনিয়ারিংগুলোতে কম বেশি আছে, যদিও খুব একটা ভালো অবস্থায় নেই, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বেশ ধাক্কা খাচ্ছে ক্যাম্পাসিং এর ক্ষেত্রে, কিন্তু বাকি যে হিউম্যানিটিসের সাবজেক্টগুলো, সায়েন্সের যে বেসিক সাবজেক্টগুলো, কোনো ক্যাম্পাসিং নেই। যে লোকটা পিএইচডি করবে না, সেই লোকটা ভূগোল ধরুন পড়ছে, লিঙ্গুইস্টিক্স পড়ছে, কিংবা বাংলা সাহিত্য নিয়ে পড়ছে, ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছে, কিংবা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছে, ইতিহাস নিয়ে পড়ছে, সে কি করবে সে জানে না। প্রচুর এরকম ছেলে মেয়ে, তারা মাস্টার ডিগ্রি করে, এমএ মানে মাস্টার অফ আর্টস করে, ব্যাচেলর অফ আর্টস করে, কিংবা এমফিল করে বসে আছে। কেউ কোনো রকমে লিখছেন, ফ্রিল্যান্সে কোনো রকমের জীবিকা নির্বাহ করছেন, কিন্তু কত রকমের অবজেক্টিভ আছে, কেরিয়ার কাউন্সিলিং করানো দরকার। গভর্নমেন্টের এই মুহূর্তে অর্থনীতির, মানে অর্থ নেই, নীতিও নেই, এখানে যেটা আছে সেটা রাজনীতি আছে, মানে পলিটিক্স ট্রাম্পস ইকোনমিক্স, একটা বিখ্যাত বই বিমল জালানের। তো রাজনীতিটা এখন অর্থনীতিকে ট্রাম্প করে দিয়েছে। তো সেই কারণে এখানে এখন যেটা হচ্ছে, কিছু মিথ্যে কথার বহর, এবং কনস্ট্যান্টলি বিভিন্ন এই বেঙ্গল বিজনেস সামিট টামিট করে এই সমস্ত করছে।